নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি স্বাগতা। এসো গল্প শোনাই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত অলৌকিক উপন্যাস জলঙ্গির অন্ধকারের ২১তম তথা অন্তিম পর্ব। উপন্যাস পাঠ শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিই যে আগের পর্বে আমরা কি জেনেছি। আগের পর্বে আমরা জানলাম মিস্টার খাস্তগির এবং পুলিশ কর্মীদের ফাঁকি দিয়ে মল্লারের গাড়িটা নিয়ে কেউ বা কারা পালিয়ে যায়। এদিকে চূর্ণীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। মল্লার আশঙ্কা করে অপরাধীরা গাড়ি করে পালাবার সময় চূর্ণীকেও সাথে করে নিয়ে গেছে। পুলিশ কর্তা সোহম সহ বাচ্চাগুলোর মৃতদেহ পোস্টমর্টেম করানোর জন্য গঞ্জের দিকে গেলেন। এরপর মল্লার ও মিস্টার খাস্তগির আবার ফিরে যায় জলঙ্গির তীরবর্তী শ্মশানে। এরপর মল্লাররা শ্মশান সংলগ্ন একটি ঘাটের কাছে উপস্থিত হয়ে সেখানে একটি মরা পোড়ানো তোশকের নিচে শুয়ে থাকতে দেখেন তমসাময়কে। মল্লারদের দেখে তমসাময় অবাক হয়ে যান। চলুন তাহলে আজ এই উপন্যাসের শেষ পর্বটি আমরা শুনে নিই। শুরু করছি জলঙ্গির অন্ধকারের ২১তম তথা অন্তিম পর্ব। খাস্তগিরের সঙ্গীরা এরপর আর দেরি করলেন না। তমসাময়ের হাত দুটো দুপাশ থেকে ধরে হ্যাঁচকা টানে তাকে দাঁড় করালেন। খাস্তগিরের হাতে উঠে এসেছে তার সার্ভিস রিভলভার। সেটা সোজা তাক করা তমসাময়ের বুকের দিকে। তমসাময়ের মুখ দেখে মল্লারের মনে হলো যে তিনি হতচকিত হয়ে গেছেন এভাবে ধরা পড়ে যাওয়াতে। সরু নাইলনের ফিতে দিয়ে তমসাময়ের হাত দুটো বেঁধে দেওয়া হলো। তারপর তাকে ধাক্কা মারতে মারতে জলকাদা থেকে ওপরে তোলা হলো। পুলিশ কর্মীদের চোখে ধুলো দেওয়ার জন্য ভালো কৌশল অবলম্বন করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। কাকতালীয়ভাবে ধরা পড়ে গেলেন তিনি। খাস্তগির তার উদ্দেশ্যে বললেন, এবার নিশ্চয়ই সব কথা বলবেন আপনি। প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটার পর খাস্তগিরের প্রশ্ন শুনে যেন ব্যঙ্গের হাসি ফুটে উঠল তার মুখে। তিনি বললেন, না, আমি কিছুই বলবো না। মল্লার আর নিজের উত্তেজনা চাপতে না পেরে তমসাময়কে প্রশ্ন করল, বলুন, চূর্ণী কোথায়? তাকে কে ধরে নিয়ে গেছে? প্রশ্নটি শুনে কয়েক মুহূর্ত চুপ করে থেকে তমসাময় হেসে উঠে বললেন, তাহলে আপনারা এতজন মিলেও তাকে রক্ষা করতে পারলেন না? মল্লার এবার আর সহ্য করতে পারল না এই বিদ্রূপ। নিজের অজান্তেই সে ঘুষি চালিয়ে দিল তমসাময়ের মুখ লক্ষ্য করে। জীবনে এই প্রথমবার সে কারো গায়ে হাত তুলল। ঘুষি খেয়ে তমসাময় মাটিতে পড়ে যাচ্ছিলেন, কিন্তু খাস্তগিরের লোক দুজন তাকে ধরে ফেলল। ঘুষি খেয়ে তমসাময়ের ঠোঁটের কষ বেয়ে রক্ত চোঁয়াতে শুরু করল। মল্লার যে তমসাময়ের গায়ে হাত তুলবে এ ব্যাপারটা তিনি আশা করেননি। নিষ্পলক চোখে কয়েক মুহূর্ত তিনি মল্লারের দিকে তাকিয়ে থেকে জিভ দিয়ে নিজের রক্ত চেটে নিয়ে বললেন, আমার এই রক্তের দাম আপনাকে দিতে হবে। গুরুদেব সব দেখছেন, জানছেন। খাস্তগির ঝাঁঝিয়ে উঠে প্রশ্ন করলেন, কে আপনার গুরুদেব? তমসাময় ঘাবড়ালেন না, বরং আবারও হাসি ফুটে উঠল তার মুখে। বললেন, ওই যিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মৃতদেহে প্রাণ সঞ্চার করতে হয়, যার নির্দেশে আমি পরিচালিত হই, যার অসীম তন্ত্র ক্ষমতা, তিনিই আমার গুরুদেব। তমসাময়ের কথা শুনে মল্লাররা বুঝতে পারল তিনি তার গুরুদেবের নাম পরিচয় এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চান না। খাস্তগির তাকে বললেন, আপনার গুরুদেব কোনো প্রেতাত্মা হোক বা তান্ত্রিক, দেখি আপনিও আপনার অপকর্মের স্যাঙাত বুনোকে কিভাবে রক্ষা করেন। সেই বামনটাও ধরা পড়ল বলে। পুলিশের 3rd ডিগ্রি কাকে বলে জানেন? বড় বড় জঙ্গিরা পর্যন্ত তাতে মুখ খোলে। আপনারা তো তাদের কাছে তুচ্ছ।
খাস্তগিরের কথার জবাবে তমসাময় শান্ত স্বরে বললেন, আপনারা আমার কিছুই করতে পারবেন না। গুরুদেব আমাকে রক্ষা করবেন, তার প্রতি আমার বিশ্বাস আছে। খাস্তগির দাঁতে দাঁত চেপে বললেন, ঠিক আছে, দেখা যাবে। শ্মশান থেকে তমসাময়কে নিয়ে এরপর আশ্রমে ফেরার পথ ধরল মল্লাররা। সারাটা পথ তমসাময়ের কাঁধ দুটো শক্ত করে চেপে ধরে থাকলো খাস্তগিরের লোকেরা। তমসাময়কে ফিরিয়ে আনা হলো তার আশ্রমে। একটা ফাঁকা ঘরের মধ্যে তাকে ধাক্কা মেরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দুজন লোককে পাহারায় মোতায়েন করা হলো সেখানে। বেলা 10টা বেজে গেছে। তমসাময়কে ঘরের ভিতর আটক করার পর খাস্তগির ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ করলেন এসডিপিওর সঙ্গে। তমসাময়কে ধরার ব্যাপারটা খাস্তগির জানালেন তাকে। প্রত্যুত্তরে পুলিশকর্তা জানালেন, বুনোর খোঁজে জলঙ্গির দুপাড়েই তল্লাশি চলছে, সম্ভবত সেও ধরা পড়ে যাবে। তবে তিনি জানালেন যে পোস্টমর্টমের জন্য ডাক্তার, ম্যাজিস্ট্রেট এদের এসে পৌঁছতে বেলা 12টা বাজবে। সব কাজ মিটিয়ে ফিরে আসতে সম্ভবত সন্ধ্যা হয়ে যাবে। খাস্তগির কথাটা শুনে তাকে বললেন, কিছু পুলিশ কর্মী পাঠিয়ে শ্মশানে বেশ কয়েকটা চিতার ব্যবস্থা করতে। পুলিশ কর্তার সঙ্গে কথা বলে মল্লারকে নিয়ে একটা ঘরের দাওয়ায় বসলেন খাস্তগির। তার মুখ একটু গম্ভীর। তিনি বললেন, শ্মশানের দাহ কাজটা দিনের আলো থাকতে থাকতে মিটে গেলেই ভালো হতো। রাত নামলেই ওখানের চারপাশের পরিবেশ কেমন যেন বদলে যায়, সব কিছু যেন অদ্ভুত হয়ে ওঠে। কিন্তু কি আর করা যাবে, সব কিছু তো আর সবসময় নিজেদের হাতে থাকে না। মল্লার জানতে চাইল, তমসাময়কে নিয়ে কি করবেন? খাস্তগির বলেন, বডিগুলো পোড়ানো হয়ে গেলে ওকে নিয়ে আমরা জেলা সদরে ফিরব। কাল ওকে কোর্টে তুলে তারপর আমাদের বা পুলিশের কাস্টডিতে নেব ইন্টারোগেশন করার জন্য। চেষ্টা করব সত্যিটা জানবার। এখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার বান্ধবীকে খুঁজে বের করা। খাস্তগির এরপর আর বিশেষ কিছু বললেন না। সময় এগিয়ে চলল। একবার খাস্তগির একজনকে ডেকে পাঠালেন তমসাময় কি করছেন তা দেখে আসার জন্য। লোকটা কিছুক্ষণ পর ফিরে এসে বলল, বেড়ার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভাবলেশীনভাবে বসে আছেন তমসাময়। কথাটা শুনে খাস্তগির মল্লারকে বললেন, তমসাময়ের নিশ্চিত বিশ্বাস তার গুরুদেব তাকে রক্ষা করবেন, সেজন্যই লোকটা এমন ভাবলেশীন। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। একজন লোক এসে ডাল, ভাত, সবজি দিয়ে গেল খাস্তগির আর মল্লারকে। খাওয়া সেরে নিল তারা। মল্লার প্রতীক্ষা করতে লাগলো যদি চূর্ণির সম্পর্কে কোনো খবর আসে সেজন্য। নিস্তব্ধ থমথমে দুপুর। শুধু নদীর পাড় থেকে মাঝে মাঝে একটা কাক ডাকছে। তা যেন চারপাশের নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে তুলছে। দুপুরও শেষ হলো এক সময়। ঠিক 4টে নাগাদ খাস্তগিরের ওয়াকিটকি শব্দ করে উঠল। এসডিপিওর কল। তিনি জানালেন সব কাজ মিটতে চলেছে। আশ্চর্যের ব্যাপার যে বাচ্চাদের ভিসেরা ইত্যাদি কিছুই নেই। সম্ভবত আগেই একবার তাদের পোস্টমর্টেম হয়েছিল। শ্মশানে পৌঁছতে 5:30 হবে। তবে চূর্ণি বা বুনোর এখনো কোনো সন্ধান মেলেনি। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। শীতের বিকাল দ্রুত ফুরিয়ে যায়। আলো ধীরে ধীরে নরম হতে শুরু করলো। মল্লারের মনে পড়ল এমনই এক শীতের বিকালে মল্লাররা 3 জন প্রথম এসে উপস্থিত হয়েছিল তমসাময়ের এই নবজীবন আশ্রমে। তারা দেখতে পেয়েছিল শেষ বিকালের আলোতে দাওয়াতে সার বেঁধে বসে আছে ছেলের দল। তখন যদি ঘুণাক্ষরে জানতে পারত বাচ্চা ছেলেগুলোর আসল পরিচয়, তবে আজ আর এই দুঃসময় অতিবাহিত করতে হতো না তাকে। অবশ্য এই অবিশ্বাস্য ব্যাপারের ঘটনাস্রোতের মধ্যে দিয়ে না গেলে মল্লার বা অন্য কারো পক্ষেই কোনো দিন জানা সম্ভব হতো না। হয়তোবা একেই বলে ভবিতব্য বা নিয়তি।
যা ঘটার তা ঘটবেই, অবিশ্বাস্য হলেও ঘটবে। এসব নানান কথা ভাবতে লাগলো মল্লার। আর খাস্তগীর বারবার ঘড়ি দেখতে লাগলেন। ঘড়ির কাঁটা যখন 5টা ছুঁল তখন দেহগুলো ফেরার প্রতীক্ষায় তিনি একটু অস্থিরভাবেই পায়চারি করতে লাগলেন। সূর্য ডুবে গেছে, অন্ধকার নামতে শুরু করবে আর কিছুক্ষণের মধ্যেই। আশ্রমের ঘরগুলোর দাওয়াতে ইতিমধ্যেই ছায়া ঘনাতে শুরু করেছে। 5:30 বাজার আগেই খাস্তগীরের ওয়াকিটকি যান্ত্রিক শব্দ করে উঠল। ওপাশ থেকে এসডিপিও সাহেব জানালেন আর মিনিট 10-এর মধ্যেই শ্মশানে পৌঁছে যাচ্ছেন তিনি। খাস্তগীর জানতে চাইলেন চূর্ণী বা বুনোর কোনো খোঁজ মিলেছে কিনা। জবাবে পুলিশকর্তা জানালেন যেখানে গাড়িটা পাওয়া গিয়েছিল তার থেকে কিছুটা দূরে নদীর ওপারে জঙ্গলের মধ্যে এক জায়গাতে নাকি আগুন জ্বালানো হয়েছিল এবং সেখানে একটা অর্ধভুক্ত পোড়া শোল মাছ মিলেছে। অন্ধকার নামতে শুরু করেছে। এসডিপিও সাহেবের সঙ্গে কথা শেষ করে খাস্তগীর তার লোকদের এক জায়গাতে জড়ো করলেন। তিনি তাদের বললেন, যতক্ষণ না আমরা শবদেহগুলো পুড়িয়ে জলঙ্গির পাড় ছেড়ে রওনা হচ্ছি ততক্ষণ প্রতি মুহূর্ত সতর্ক থাকতে হবে। আর যদি আমরা গত রাতের মতো আকস্মিক কোনো বিপদের সম্মুখীন হই তবে গুলি চালাতে দ্বিধা করবেন না। তার সহকর্মীদের একজন জানতে চাইলেন, তমসাময় কি এখানেই ঘরবন্দি অবস্থাতে থাকবে এখন? খাস্তগীর বললেন, না, তাকে আমাদের সঙ্গে এখন শ্মশানে নিয়ে যাব। ওর হাত যেমন বাঁধা আছে তেমনই থাকবে। কোমরে একটা দড়িও পরাবেন ঘর থেকে বাইরে বের করার আগে। তার সাধের মৃতদেহগুলো যখন উনি পুড়তে দেখবেন তখন মনে একটা মানসিক চাপ তৈরি হবে, যার ফলে পরবর্তীকালে ওকে ইন্টারোগেট করতে আমাদের সুবিধা হতে পারে। তাছাড়া, এই বলে থেমে গিয়ে তিনি এরপর সহকর্মীদের নির্দেশ দিলেন, ওকে গিয়ে নিয়ে আসুন, এখনই শ্মশানের দিকে যাব আমরা। ওরা প্রায় পৌঁছে গেছেন। খাস্তগীরের নির্দেশ পালন করতে কয়েকজন এগোলো তমসাময় যে ঘরে আটকে আছেন সেদিকে। মল্লার খাস্তগীরের পাশে গিয়ে তাকে প্রশ্ন করল, তাছাড়া কি? আপনি কি বলতে যাচ্ছিলেন? খাস্তগীর একটু চুপ করে থেকে বললেন, তাছাড়া আমি দেখতে চাই তমসাময়ের গুরুদেব তাকে রক্ষা করার জন্য আসেন কি না। শ্মশানের কাজ মিটলেই তো তমসাময়কে নিয়ে জলঙ্গির অন্ধকার ছেড়ে শহরের দিকে রওনা হব। মিনিট 5-এর মধ্যেই তমসাময়কে কোমরে দড়ি বাঁধা অবস্থায় হাজির করানো হলো। তার মুখ ভাবলেশীন। ঠিক এই সময় পরপর বেশ কয়েকটা গাড়ির শব্দ শুনে মল্লার বুঝতে পারল এসডিপিও সাহেব লাশগুলো নিয়ে ফিরলেন। জলঙ্গির পাড় ঘেঁষে পুলিশের গাড়িগুলো সার বেঁধে এগোচ্ছে শ্মশানের দিকে। দড়ি বাঁধা তমসাময় ও সহকর্মীদের নিয়ে খাস্তগীর রওনা হলেন শ্মশানে যাওয়ার জন্য, আর তাদের সঙ্গে মল্লারও চলল। আশ্রমের বাইরে বেরিয়ে নদীর পাড় বরাবর শ্মশানের দিকে হাঁটতে লাগলো তারা। প্রথমে কয়েকজন লোক, তারপর দড়ি বাঁধা তমসাময়। দুজন লোক তমসাময়ের কোমরের মোটা দড়িটাকে দুপাশ থেকে ধরে রেখেছে। তমসাময়ের পালাবার কোনো উপায় নেই। তমসাময়ের ঠিক পিছনে খাস্তগীর আর মল্লার, আর সব শেষে আরও কয়েকজন লোক। চারপাশে অন্ধকার নামার সঙ্গে সঙ্গে জলঙ্গির জলও কালো হয়ে এসেছে। নদীর ওপারটা এখন অস্পষ্ট। মল্লাররা শ্মশানের কাছে পৌঁছবার আগেই অন্ধকার আরও গাঢ় হয়ে উঠল। হঠাৎ তমসাময় তার পিছনে থাকা খাস্তগীর আর মল্লারের উদ্দেশ্যে বললেন, আপনাদের জলঙ্গির অন্ধকারে হাঁটতে অসুবিধা হলে বলবেন, আমি অন্ধকারে পথ দেখিয়ে নিয়ে যাব। আমি অন্ধকারে দেখতে পাই। মল্লার বুঝতে পারল তমসাময়ের কথার মধ্যে স্পষ্ট বিদ্রূপ ফুটে উঠল তাদের প্রতি। তবে খাস্তগীরও অভিজ্ঞ লোক, তিনিও কথা হজম করার পাত্র নন। তমসাময়ের কথা শুনে তিনি বললেন, হ্যাঁ, অন্ধকারের জীবরা অন্ধকারে ভালো দেখতে পাই জানি, যেমন জলঙ্গির শ্মশানের শিয়ালরা।
আপনি গ্রে হাউন্ড কুকুরের নাম শুনেছেন? শক্তিধর দানবীয় আকৃতির কুকুর, একাই যে 100 শিয়ালকে ছিঁড়ে ফেলতে পারে। গ্রে হাউন্ড নামে একটা সরকারি কমান্ডো বাহিনী আছে, যে বাহিনীতে আমি বেশ কিছু কাল ছিলাম। যতই অন্ধকার হোক, আমি শ্মশান পর্যন্ত আপনাকে ঠিক নিয়ে যেতে পারবো। এরপর তারা দুজন আর কেউই কোনো কথা বললেন না। তবে মল্লারের তাদের দুজনের কথা শুনে মনে হলো তারা যেন পরস্পরের ওপর মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। অন্ধকার হাতড়ে তারা কিছুক্ষণের মধ্যেই শ্মশানে উপস্থিত হলেন। ঠিক সেই সময় গাঢ় অন্ধকার নেমে এলো জলঙ্গির পাড়ে। ইতিমধ্যে যেখানে এসডিপিও সাহেব তার কর্মীদের নিয়ে পৌঁছে গেছেন। এই অঞ্চলে ইলেকট্রিসিটি নেই, হয়তোবা জেনারেটরেরও ব্যবস্থা করা সম্ভব হয়নি। তবে বেশ কয়েকটা হ্যাজাকের ব্যবস্থা করা হয়েছে, যদিও তাতে শ্মশানের মাঝখানে মাত্র কিছুটা অংশের অন্ধকার দূর হয়েছে। পুলিশকর্তা আগেই কিছু পুলিশকর্মীকে এখানে পাঠিয়েছিলেন। তারা 3টে চিতা সাজিয়ে ফেলেছে। লাশগুলোও ইতিমধ্যে গাড়ি থেকে নামিয়ে পরপর মাটিতে শুইয়ে রাখা হয়েছে। সাদা কাপড়ে মোড়া পোস্টমর্টেম করা লাশ। তার মধ্যে একটা লাশ আকারে বড়। মল্লার বুঝতে পারল সেটা সোহমের দেহ। মল্লাররা শ্মশানে প্রবেশ করার পর খাস্তগিরের নির্দেশে তমসময়কে কিছুটা হটিয়ে নিয়ে গিয়ে খাস্তগির আর মল্লারের কিছুটা তফাতে এক জায়গাতে দাঁড় করানো হলো। এসডিপিও সাহেব মল্লারদের কাছে এগিয়ে তমসময়ের দিকে তাকিয়ে নিয়ে খাস্তগিরকে প্রথমে জিজ্ঞেস করলেন, লোকটার পেট থেকে কিছু কথা বেরোলো? খাস্তগির জবাব দিলেন, না, এখনো কিছু বলেনি। মনের জোর আছে লোকটার। পুলিশ কাস্টাডিতে নিয়ে গিয়ে দেখতে হবে কতক্ষণ সে জোর থাকে। এসডিপিও সাহেব বললেন, দেখা যাক ওই বুনো আর চূর্ণির খোঁজ কখন মেলে। পুলিশ তল্লাশি চালাচ্ছে। খাস্তগির এরপর বললেন, তাহলে আর দেরি করে লাভ নেই। 3 ঘন্টা সময় তো লাগবে। কাজ মিটিয়ে রাত 9টায় আমরা জেলা সদরে রওনা হব। খাস্তগির আর পুলিশকর্তার নির্দেশে এরপর কাজ শুরু করে দিল অন্যরা। খাস্তগির আর এসডিপিওর পুলিশকর্মীরা মিলিয়ে 30 জন মতো লোক প্রায়। তাদের একটা অংশ বৃত্তাকারে চিতা আর লাশগুলো চারদিকে ঘিরে দাঁড়ালো। সেই বৃত্তের মাঝে মল্লাররা আর তমসময়ও আছে। 2টো বেশ বড় আকারের চিতা আর একটা কাঠের চিতা সাধারণ আকৃতির। পুলিশ কর্মীদের বাকি অংশ বড় চিতা দুটোতে প্রথমে বাচ্চা ছেলেগুলোর লাশ তুলতে লাগলো। মল্লার দেখল তমসময় স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন চিতাগুলোর দিকে। ছেলেগুলোর লাশগুলোকে ভাগাভাগি করে 2টো বড় চিতায় তোলার পর 3য় চিতাটায় সোহমের লাশটা তোলা হলো। তা দেখে নিজের অজান্তেই যেন একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মল্লারের বুক থেকে। লাশগুলো চিতায় তোলার পর আবার তাদের ওপর কাঠ চাপিয়ে বেশ কয়েকটা জারিক্যান থেকে কেরোসিন তেল ঢেলে দেওয়া হলো চিতার ওপর, যাতে দ্রুত আগুন লাগানো যায় সেজন্য। কয়েক মুহূর্ত বিরতি। খাস্তগির এরপর ইঙ্গিত করলেন চিতাগুলোতে আগুন দেওয়ার জন্য। আগুন জ্বালানো হলো প্রথমে একটা বড় চিতাতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে লাগলো চিতা জুড়ে। এরপর 2য় চিতাটাতেও আগুন লাগানো হলো। আর সেদিকে তাকিয়ে এই প্রথম একবারের জন্য একটা যন্ত্রণাক্লিষ্ট আর্তনাদ বেরিয়ে এলো তমসময়ের মুখ থেকে। তা শুনে মল্লারের পাশে দাঁড়িয়ে থাকা খাস্তগিরের ঠোঁটের কোণে যেন আবছা হাসি ফুটে উঠল। তবে তমসময়ের গলা থেকে আর্তনাদ শোনা গেল ওই একবারই। তিনি স্তব্ধ হয়ে চেয়ে রইলেন চিতা দুটোর দিকে, যেখানে জ্বলতে শুরু করেছে ছেলেগুলোর দেহ, যাদের শরীরে পুনরায় আত্মার প্রবেশ ঘটিয়েছিলেন তিনি। তাদের নামকরণ করেছিলেন নবজীবন, সঞ্জীবন। ছেলেগুলোর চিতায় আগুন লাগাবার পর পুলিশ কর্মীরা 3য় চিতাটায় আগুন লাগাবার জন্য এগোলো, যেখানে শোয়ানো আছে সোহমের লাশ। ঠিক এই সময় হঠাৎ একটা চিৎকার ভেসে এলো, আমাকে যেতে দাও ওর কাছে, শেষবারের মতো একবার ওর মুখটা দেখতে দাও।
চিৎকারটা শুনেই যারা সোহমের চিতায় অগ্নিসংযোগ করতে যাচ্ছিল তারা থমকে দাঁড়িয়ে পড়ল। শব্দের উৎস বোঝার জন্য সবাই তাকালো চারপাশে। কয়েক মুহূর্তের ব্যবধান, আবার নারী কণ্ঠের আর্তনাদ শোনা গেল। আমাকে ছেড়ে দাও, একবার অন্তত যেতে দাও সোহমের কাছে। শব্দটা ভেসে এলো যেন শ্মশানের গায়ের নদীর পাড় থেকে। মল্লার বলে উঠল, এ যে চূর্ণির গলা, চূর্ণি তবে বেঁচে আছে? খাস্তগীর মল্লার সহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে শব্দের উৎস লক্ষ্য করে এগোতে যাচ্ছিলেন নদীর পাড়ের দিকে, কিন্তু তাদের সে পর্যন্ত পৌঁছবার দরকার হলো না। তার আগেই জলঙ্গির অন্ধকার থেকে পাড়ে উঠে এলো দুটো ছায়ামূর্তি। কিছুটা এগিয়ে এসে মল্লারদের চোখের সামনে আত্মপ্রকাশ করল তারা, চূর্ণি আর বামন বুনো। এভাবে হঠাৎ তাদের আত্মপ্রকাশে চমকে উঠল সবাই। বুনোর পরনে একটা রক্তাম্বর, হাতে একটা মাছ ধরার তীক্ষ্ণ ফলাযুক্ত বর্ষা বা কোঁচ, সেটা ঠেকানো আছে চূর্ণির পাঁজরে। বুনো আর চূর্ণি দুজনের শরীর থেকেই জল ঝরছে, যেন জলের ভেতর থেকে উঠে এলো তারা। চূর্ণির মুখে যন্ত্রণার ছাপ, হয়তোবা বুনো চূর্ণির পাঁজরে কোঁচের তীক্ষ্ণ ফলাটা দিয়ে চাপ দিচ্ছে বলে। তাদের দেখামাত্র খাস্তগিরের সঙ্গীরা ও পুলিশ কর্মীদের মধ্যে কেউ কেউ নিজেদের অস্ত্র হাতে তুলে নিতে যাচ্ছিল, কিন্তু বুনো চিৎকার করে বলে উঠল, কেউ আমাদের কাছে এলে, আমাকে ধরার চেষ্টা করলে এখনই এই মেয়েটার বুকে বল্লম ঢুকিয়ে দেব। বুনোর কথা শুনে খাস্তগির হাতের ইশারায় সবাইকে থামতে বললেন। থেমে গেল সবাই। চূর্ণি এরপর আবারও কোঁকিয়ে উঠে বুনোকে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি শেষবারের মতো একবার সোহমের কাছে যাই। এবার চূর্ণির আর্তনাদ শুনে বুনো উপস্থিত সকলের উদ্দেশ্যে বলে উঠল, মেয়েটাকে আমি ছাড়তে পারি যদি তোমরা তমসাকে ছেড়ে দাও। মল্লাররা যেখানে তার কিছুটা তফাতে রজ্জুবদ্ধ অবস্থায় দাঁড়িয়েছিলেন তমসাময়। মল্লার খাস্তগির পুলিশকর্তা সবাইকে অবাক করে দিয়ে তমসাময় এবার বুনোর উদ্দেশ্যে বলে উঠলেন, গুরুদেব, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আমাকে ঠিক রক্ষা করবেন। বুনো তমসাময়কে জবাব দিল, তোকে ফিরিয়ে নিয়ে যাব বলেই তো মেয়েটাকে নিয়ে এলাম এখানে, নইলে কখন ওকে শেষ করে দিতাম। হতভম্ব মল্লাররা এবার বুঝতে পারল তমসাময়ের তন্ত্রসিদ্ধ গুরুদেব এই বুনোই। নিজের পরিচয় অন্তরালে রাখার এবং বাইরের লোককে ধোঁকা দেওয়ার জন্য সে তার শিষ্য তমসাময়কেই তার গুরুদেব আশ্রয়দাতা বানিয়ে রাখত। বুনো এরপর কর্কশ কণ্ঠে মল্লারদের উদ্দেশ্যে বলল, মেয়েটার জীবন যদি বাঁচাতে চাও তবে তমসাকে ছেড়ে দাও। খাস্তগির এবার বুনোকে বললেন, এভাবে কিন্তু তুমি পালিয়ে বাঁচতে পারবে না, তার চেয়ে মেয়েটাকে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করো, আদালতে যা বিচার হওয়ার তা হবে, তোমাদের জেল হলেও প্রাণে বেঁচে যাবার সম্ভাবনা থাকবে। বুনো কথাটা শুনে বলল, ভালো চাও তো এখনই তমসার দড়ি খুলে দাও, নইলে তোমাদের চোখের সামনে মেয়েটা মরবে। এই বলে বুনো সম্ভবত কোঁচটা দিয়ে চূর্ণির পাঁজরে চাপ দিল। চূর্ণি কোঁকিয়ে উঠে মল্লারদের উদ্দেশ্যে বলল, ও যা বলছে তাই করো, দোহাই তোমাদের, আমার খুব কষ্ট হচ্ছে, ভীষণ লাগছে। খাস্তগির, এসডিপিও সাহেব সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন চূর্ণি আর বুনোর দিকে। দুটো চিতা দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। চিতার আগুনের লাল আভা ছড়িয়ে পড়েছে বেশ খানিকটা জায়গা জুড়ে। বুনোর মুখেও পড়েছে সেই আলো, তার চোখ দুটো হিংস্র সাপদের মতো জ্বলছে। মল্লারদের প্রতি যেন তীব্র ঘৃণা বর্ষিত হচ্ছে বুনোর চোখ দিয়ে। বুনো আবারও কোঁচের খোঁচা দিল চূর্ণির পাঁজরে। আর্তনাদ করে উঠল চূর্ণি। মল্লার আর এই দৃশ্য সহ্য করতে না পেরে খাস্তগিরকে বলল, তমসাময়কে ছেড়ে দিন, নইলে দুর্ঘটনা ঘটতে পারে। খাস্তগিরও সম্ভবত বুঝতে পারলেন এই হিংস্র প্রকৃতির তন্ত্রসাধক শেষ পর্যন্ত কোনো ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে।
চূর্ণীর নিরাপত্তার ব্যাপারটাকে এই মুহূর্তে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। তাই একটু ইতস্তত করে খাস্তগির শেষ পর্যন্ত তার লোকেদের নির্দেশ দিলেন, ওর দড়ি খুলে দাও। তার নির্দেশ পালন করে দুজন লোক তমসাময়ের কোমরের দড়ি আর হাতের বাঁধন খুলতে শুরু করলো। মুক্ত হয়ে গেলেন তমসাময়। তার চোখে মুখে ফুটে উঠল মুক্তির উল্লাস। বুনো আর চূর্ণী নদীর পাড়ের কাছাকাছি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এক ছুটে গিয়ে উপস্থিত হলেন তিনি। খাস্তগির বুনোকে বললেন, এবার তবে ওনাকে ছেড়ে দিন। বুনো আর তার শিষ্য তমসাময়ের মুখে যেন এবার ধূর্ত হাসি ফুটে উঠল। বুনো তার হাতের কোঁচটা তমসাময়ের হাতে ধরিয়ে দিল। তিনি এবার সেটার ফলা সরাসরি চেপে ধরলেন চূর্ণীর বুকের মাঝখানে। বুনো বলে উঠল, হ্যাঁ, মেয়েটাকে ছেড়ে দেব ঠিকই, তবে তা আমরা জলে নেমে দূরে চলে যাবার পর। আবারও বলছি, কেউ একদম নড়বে না, আমাদের যেতে দাও। আবারও বলছি, আমরা যেমন মৃতদেহে জীবন ফেরাতে পারি তেমন নিতেও পারি। একটা সামান্য মাছ ধরার বর্ষা যেন স্তব্ধ করে রাখল আগ্নেয়াস্ত্রধারী এতগুলো লোককে। মল্লারদের দিকে চোখ রেখেই এরপর চূর্ণীর বুকে বল্লম ঠেকিয়ে তাকে নিয়ে বুনো আর তমসাময় পিছু হটতে শুরু করলো জলঙ্গির অন্ধকার জলে নেমে পড়ার জন্য। ঠিক এমন সময় চারপাশ কাঁপিয়ে হঠাৎই শিয়ালের দল ডেকে উঠল। তারা তিনজন তখন নদীর ঢালের গায়ে পৌঁছে গেছে। আলোকবৃত্তের বাইরে তারা, অস্পষ্ট তাদের অবয়ব। বুনো আর তমসাময় এবার পিছন ফিরে চূর্ণীকে নিয়ে জলে নেমে যাচ্ছিল। ঠিক এ সময় মল্লার আর নিজেকে স্থির রাখতে পারল না। তার মনে হলো চূর্ণীকে তারা একবার নিয়ে গেলে চূর্ণী আর ফিরবে না। মল্লার চিৎকার করে উঠল, আমিও তোমাদের সঙ্গে যাব। এই বলে সে তীর গতিতে ছুটল তাদের দিকে। ঘটনাটা দেখা মাত্রই তমসাময় চূর্ণীর একটা হাত চেপে ধরে তাড়াতাড়ি জলের দিকে টানার চেষ্টা করতে লাগলেন, কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল চূর্ণী। মল্লার তাদের দিকে ছুটতে ছুটতে শুনতে পেল বুনো চূর্ণীর উদ্দেশ্যে বলল, দাঁড়ালি কেন? চল, নৌকায় উঠতে হবে। তমসাময় আবারও টান দিল চূর্ণীর হাত ধরে, কিন্তু সে নড়ল না। তমসাময় বিস্ময়ের স্বরে বুনোর উদ্দেশ্যে বলে উঠল, মেয়েটা কথা শুনছে না কেন? ঠিক সেই মুহূর্তে মল্লার গিয়ে দাঁড়ালো তাদের সামনে। তাকে দেখা মাত্রই তমসাময় বুনোকে বললেন, আপনি তাড়াতাড়ি নৌকায় উঠুন, আমি আসছি, এটাকে শেষ করে মেয়েটাকে নিয়ে আসছি। এই বলে তিনি হাতের কোঁচটা ওপরে তুললেন মল্লারের বুকে বসিয়ে দেওয়ার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে চূর্ণী এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল তমসাময়ের হাত থেকে। আর তারপরই সে খপ করে চেপে ধরল তমসাময়ের হাতের উদ্যত বর্ষাটা। মট করে একটা শব্দ হলো, দু টুকরো হয়ে গেল সেটা। তমসাময়ের চোখে যেন এক অদ্ভুত বিস্ময় ফুটে উঠল চূর্ণীর দিকে তাকিয়ে। এবার পরিস্থিতি নিজেদের অনুকূলে বুঝতে পেরে খাস্তগিরও অন্যরাও ছুটে আসতে লাগলেন সেদিকে। ঝপ করে একটা শব্দ হলো। নিজেকে বাঁচাতে তমসাময়ের গুরুদেব ঝাঁপ দিল জলে। তমসাময়ও এরপর চূর্ণী মল্লারকে ছেড়ে দিয়ে গুরুদেবের পথই অনুসরণ করতে যাচ্ছিলেন, কিন্তু চূর্ণী চেপে ধরল তার হাত। তারপর কিভাবে যেন অদ্ভুত কৌশলে তমসাময়ের অত বড় শরীরটাকে শূন্যে তুলে ছুঁড়ে ফেলল সামনের দিকে। খাস্তগির এসডিপিও সাহেব আর তার লোকেরা তখন এসে চারপাশ থেকে ঘিরে ফেলেছে মল্লারদের। তমসাময়ের পালাবার পথ বন্ধ। তবে নদীর বুকে এত গভীর অন্ধকার যে বুনো বা নৌকা কিছুই দেখা যাচ্ছে না। চূর্ণী এরপর আবার এগোতে লাগলো মাটিতে পড়ে থাকা তমসাময়ের দিকে, আর তার পিছনে মল্লারও। চূর্ণী তমসাময়ের দিকে এগোতেই তিনি মাটির ওপর দিয়ে নিজের শরীরটাকে ঘষ্টাতে ঘষ্টাতে পিছু হটতে শুরু করলেন। চূর্ণী আর তমসাময়ের দিকে তাকিয়ে সবাই। মাটিতে আছড়ে পড়ার পর তমসাময়ের যে আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই তা বুঝতে পারল সবাই। চূর্ণী একসময় ধীর পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল তমসাময়ের সামনে। দাউ দাউ করে জ্বলতে থাকা
জ্বলন্ত চুল্লির আলো এসে পড়েছে সে জায়গাতে। সেই আলোতে মল্লার দেখতে পেল চূর্ণির দিকে তাকিয়ে প্রচণ্ড আতঙ্ক ফুটে উঠেছে তমসাময়ের মুখে, আর চূর্ণির মুখমণ্ডলে ফুটে উঠেছে এক অদ্ভুত কাঠিন্য। যে নরম স্বভাবের চূর্ণিকে মল্লার এত দিন দেখে এসেছে, ভূতের গল্প শুনলে যে ভয় পেত, তার সঙ্গে এ চূর্ণির যেন কোনো মিলই নেই। তমসাময়ের কাছে পৌঁছে চূর্ণি তার উদ্দেশ্যে কিছুটা চাপা স্বরে বলল, তোকে মুক্ত করতে আমাকে এখানে এনেছিল তোর গুরুদেব। সে জানতো না আমি তার ইচ্ছায় পরিচালিত হচ্ছি না, ইচ্ছা করেই তার নির্দেশ মতো কাজ করছিলাম আমি। আমার শরীরে আমারই আত্মা, অন্য কারো নয়। চূর্ণির একথা অন্যদের কানে তেমনভাবে না গেলেও তার কাছাকাছি দাঁড়িয়ে থাকা মল্লার স্পষ্ট শুনতে পেল। আতঙ্কিত তমসাময় এবার চূর্ণির দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলতে লাগলেন। তা দেখে চূর্ণির মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সে বলল, ওসব মন্ত্রে আমাকে থামানো যাবে না। সাপ নিয়ে সাপুড়ে খেলা দেখায়, কিন্তু সাপের কামড়েই তারা মরে, তেমনি মরবি তোরা। একথা বলে চূর্ণি মাটিতে পড়ে থাকা তমসাময়ের হাত ধরে তাকে আবারও শূন্যে উঠিয়ে নিল। তমসাময়ের গলা থেকে একটা আতঙ্কিত চিৎকার বেরিয়ে এলো, গুরুদেব, বাঁচান আমাকে। পর মুহূর্তেই চূর্ণি তমসাময়ের দেহটাকে প্রচণ্ড জোরে আছড়ে ফেলল মাটিতে। খাস্তগির এগিয়ে গেলেন মাটিতে পড়ে থাকা তমসাময়ের দিকে তাকে ধরে ফেলার জন্য। চূর্ণি এরপর এগোলো সোহমের চিতাটার দিকে। অন্যরা ব্যস্ত হয়ে পড়ল তমসাময়কে নিয়ে, আর মল্লার অনুসরণ করল চূর্ণিকে। সোহমের চিতাটার সামনে গিয়ে দাঁড়ালো চূর্ণি। তার মুখমণ্ডল থেকে কয়েক মুহূর্তের জন্য কাঠিন্য মুছে গিয়ে এক অদ্ভুত বিষণ্ণতা যেন ছড়িয়ে পড়ল। চিতাকাঠের স্তূপের ভেতর থেকে সোহমের ব্যান্ডেজ মোড়ানো মাথার কিছুটা অংশ দেখা যাচ্ছিল। চূর্ণি হাত বাড়িয়ে পরম মমতায় সোহমের মাথাটা কয়েক মুহূর্তের জন্য স্পর্শ করল। তারপর মল্লারের দিকে তাকিয়ে বিষণ্ণ হেসে বলল, যাক, তুই অন্তত বেঁচে গেলি জলঙ্গির অন্ধকার থেকে। কথাটা বলেই চূর্ণি দ্রুত হাঁটতে শুরু করলো জলঙ্গির দিকে। শ্মশান ছেড়ে ঢাল বেয়ে জলের দিকে নামতে শুরু করলো। মল্লারও তার পিছন পিছন এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করলো, তুই কোথায় যাচ্ছিস চূর্ণি? ফিরে দাঁড়ালো চূর্ণি। মল্লারকে অবাক করে দিয়ে বলল, যাচ্ছি তমসাময়ের গুরুদেবকে শাস্তি দিতে। আমি ছাড়া তাকে এই জলঙ্গির অন্ধকারে কেউ খুঁজে পাবে না। একথা বলে যেন একটু হেসে চূর্ণি বলল, তবে ও আমাকে মারতে পারেনি। ও আমাকে আশ্রম থেকে নিয়ে গিয়ে জলঙ্গির জলে ডুবিয়ে রেখেছিল ঠিকই, কিন্তু ও জানতো না তার অনেক আগেই গাড়ির মধ্যে আটকে থাকার সময় আতঙ্কে দম বন্ধ হয়ে আমি মারা গিয়েছিলাম। নদীর ওপারে জঙ্গলের মধ্যে মন্ত্র পড়ে পোড়া শোল মাছ খাইয়ে যাকে ও উঠিয়ে বসিয়েছিল, তার শরীরে অন্য কারো আত্মা প্রবেশ করেনি, ছিল আমারই আত্মা, যাকে পরিচালনা করার ক্ষমতা ওর নেই। চূর্ণির কথা শুনে মল্লারের মাথার ভিতর কেমন যেন তালগোল পাকিয়ে গেল। সে বলল, তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। পিছনে পায়ের শব্দ শোনা যাচ্ছে। এবার তাদের দিকে অন্যরা আসছে। চূর্ণি যেন এরপর হাসল মল্লারের দিকে তাকিয়ে। তারপর বলল, কাল দিনের আলো ফুটলে হয়তো সব বুঝতে পারবি। ভালো থাকিস, আমাকে আর সোহমকে মনে রাখিস। পায়ের শব্দগুলো ক্রমশ কাছে এগিয়ে আসছে। আর কোনো কথা না বলে চূর্ণি এরপর একটু এগিয়ে গিয়ে ঝাঁপ দিল জলে। নিমেষের মধ্যে জলঙ্গির অন্ধকারে হারিয়ে গেল চূর্ণি। খাস্তগির এসে যখন মল্লারের হাত ধরলেন, তখনও সে হতভম্ব হয়ে চেয়ে আছে অন্ধকার নদীর দিকে। খাস্তগির প্রথমে বললেন, তমসাময়কে আর বাঁচানো গেল না, বুঝলেন? আইনের হাত থেকে পালালো সে। মাটিতে আছড়ে পড়ার সময় ওর ঘাড়টা ভেঙে গেছে। চূর্ণি নিশ্চয়ই মার্শাল আর্ট জানেন, তাই না?
নইলে অত বড় শরীরটাকে তুলে ছুঁড়ে ফেলা সহজ কথা নয়। এ কথা বলে তিনি প্রশ্ন করলেন, চূর্ণী কোথায় গেলেন? মল্লার নদীর দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, জলঙ্গির অন্ধকারে। খাস্তগিরের সঙ্গে এরপর টলতে টলতে ওপরে উঠে এলো মল্লার। সোহমের চিতাতেও আগুন ধরানো হয়েছে, জ্বলতে শুরু করেছে সেটা। 3টে চিতার আগুনে শ্মশানের বেশ কিছুটা জায়গা আলোকিত। কিছুটা তফাতে পড়ে আছে তমসাময়ের ঘাড় ভাঙা মৃতদেহ। তারই মাঝে মল্লারকে বসানো হলো। একটু ধাতস্থ হবার পর মল্লার খাস্তগিরকে বলতে শুরু করলো চূর্ণীর সঙ্গে তার কথোপকথন আর তমসাময়কে চাপা স্বরে বলা চূর্ণীর কথা। অবাক হয়ে কথাগুলো শুনলেন খাস্তগিররা। পরদিন জলঙ্গির শ্মশান থেকে বেশ কয়েক মাইল দূরে মল্লারের প্রত্যাশা মতোই নদীর পাড়ে পাওয়া গেল চূর্ণী আর বুনোর ভেসে ওঠা লাশ। গঞ্জের স্বাস্থ্যকেন্দ্রে আবারও চূর্ণী, তমসাময় আর তার গুরুদেবের দেহের পোস্টমর্টেমের ব্যবস্থা করা হলো। রিপোর্টে জানা গেল বুনো আর চূর্ণীর মৃত্যু জলে ডুবে হয়নি। তমসাময় আর বুনোর মৃত্যু হয়েছে ঘাড় ভেঙে। বুনোর ঘাড়ে হাতের ছাপ স্পষ্ট, আর চূর্ণীর মৃত্যু হয়েছে অন্তত 2 দিন আগে হার্ট ফেল করে। এদিনই দিনের আলো থাকতে থাকতে 3টি দেহই আবার আনা হলো জলঙ্গির শ্মশানে। মল্লারের অনুমতি নিয়ে চূর্ণীর দেহও তমসাময় আর বুনোর দেহের সঙ্গে দাহ করা হলো জলঙ্গির শ্মশানে। পুনশ্চ আইনগত কিছু কাজ থাকায় মল্লারকে আরও একটা দিন খাস্তগিরের সঙ্গে থেকে যেতে হলো কৃষ্ণনগরে। তারপর দিন দুপুর নাগাদ খাস্তগিরের সঙ্গে মল্লার কলকাতা ফেরার জন্য রওনা হলো। রানাঘাট পৌঁছে হাইওয়ের গায়ে দুপুরে খাবার জন্য গাড়ি থামানো হলো। খাস্তগির আর মল্লার ভেতরে ঢুকে খেতে বসলো। চারপাশে অনেক লোকজন খাচ্ছে। থালায় করে খাবার পরিবেশন করছে বেশ কয়েকজন হোটেল কর্মচারী। প্রথমে ভাত ডাল দিয়ে গেল একজন লোক। মাথা নিচু করে ভাত খাচ্ছিল মল্লার। হঠাৎ একটা গলা কানে গেল তার। বাবু, মাছ দেব? মল্লার মুখ তুলে দেখল একটা থালায় মাছের বাটি নিয়ে হাজির হয়েছে একজন বামন লোক। তার আকৃতি যেন অনেকটা বুনোর মতোই। এরপর লোকটার কথা শুনে আরও চমকে উঠল। লোকটা বলে উঠল, শোল মাছ খাবেন বাবু? জলঙ্গির শোল মাছ। এ শোল মাছ একেবারে মাংসের মতো খেতে। কথাটা শুনেই মুহূর্তের মধ্যে যেন মল্লারের চোখে পরপর ভেসে উঠতে লাগলো তমসাময়ের আশ্রমের সেই কালো ঘর, কুয়াশা ঘেরা জলঙ্গির শ্মশান, রান্নাঘরে সোহমের পোড়া শোল মাছ দিয়ে খাবার সেই ভয়ঙ্কর দৃশ্য। লোকটাকে দেখে আর শোল মাছের কথা শুনে মল্লারের মনে এমন কিছু ভাবনা আসছে বুঝতে পেরেই খাস্তগির মল্লারকে বলল, আপনি যা ভাবছেন তা নয়। এ লোককে এর আগে বেশ কয়েকবার দেখেছি এই হোটেলে, আর এই হোটেলের রান্নাও বেশ ভালো। খাস্তগিরের কথা শুনে মল্লারের মন এবার বলে উঠল, হ্যাঁ, এবার ভুলে যেতে হবে অতীতকে। তমসাময়ের আশ্রম, জলঙ্গির অন্ধকারকে সে এখন পিছনে ফেলে এসেছে। সোহম আর চূর্ণীর সঙ্গে তার যতটুকু সুখস্মৃতি আছে তা ছাড়া সব দুঃস্বপ্নের মতো ঘটনা ভুলে যেতে হবে। সে বামন লোকটাকে বলল, হ্যাঁ, শোল মাছ দাও। জলঙ্গির শোল মাছের স্বাদ ভালো। শেষ হলো জলঙ্গির অন্ধকারের অন্তিম পর্ব। এই পর্যন্ত শুনে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বোতামটি প্রেস করে রাখুন। এতে চ্যানেলে নতুন গল্প আপলোড হলেই তার নোটিফিকেশন আপনার ডিভাইসে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।